আচ্ছা, তাহলে ৩ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম মনে আছে? আমরা হচ্ছে এই যে ফাংশনস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। আচ্ছা, স্ক্রিন কি ছোট হয়ে যাচ্ছে? ফাংশনস অফ প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল পুরোটা এখানে আমরা বর্ণনা নিজেরা হচ্ছে বর্ণনা করছি এবং বলে দিয়েছিলাম, এগুলো সামনে আপনারা পাবেন। ফাইলগুলো কি আপনারা চেক করছেন পোর্টালে? পোর্টালে চেক করবেন, মানে কেউ যদি পোর্টাল থেকে বাইরে থাকেন, যে আমি আনফরচুনেটলি একজন এখনো পোর্টালের বাইরে আছেন বা কেউ ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছেন না, ওটা আমাকে ইনফর্ম করবেন পোর্টাল সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে বলছিলাম যে প্ল্যানিংটাকে আবার ওই আগের ডায়াগ্রামটা যদি আমরা যাই, প্ল্যানিংটা কিন্তু তিন ভাগে ভাগ করা আছে: প্রি প্ল্যানিং, প্ল্যানিং আর কন্ট্রোল। যে আমার প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের যে অপারেশনস গুলো, এবারে প্রি প্ল্যানিং কে বলা হয় হচ্ছে ম্যাক্রো লেভেল। আপনাদের আশা করি সব মনে আছে। হ্যাঁ, তাহলে আমি আবার একটু রিক্যাপ করতেছি যে ম্যাক্রো লেভেল কোনগুলো। ম্যাক্রো লেভেল হচ্ছে যেখানে আমার মানে আমি অনেক বড় করে আয়োজন করতে হবে, বড় করে প্রস্তুতি নিতে হবে, কিন্তু কাজগুলো মানে মোস্ট অফ দ্য টাইম একবারই করতে হবে, সর্বোচ্চ একবার করে। নেক্সট প্রসেসের ক্ষেত্রে আমি আরেকবার এটা একটু রিডিজাইন করব বা একটু রিভাইজ করব। আর যেটা হচ্ছে প্ল্যানিং ফেজের কাজগুলো, সেগুলো কাজগুলো ছোট ছোট কাজ হবে, কিন্তু ওগুলো আমার ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি বা উইকলি অ্যাক্টিভিটিস, যে আমার প্রতি সপ্তাহে সপ্তাহের জন্য একবার করতে হচ্ছে বা দৈনন্দিন প্রত্যেকবারই একবার করতে হচ্ছে। আর কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা হচ্ছে এক্সিকিউশন, যে আমি প্ল্যান করলাম, প্ল্যান করে সেই অনুযায়ী আমি এখন অ্যাপ্লাই মানে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনে যাব, এবং অ্যাপ্লিকেশনে গিয়ে আমার ওখানে যে যেমন আপনারাও এখন ক্লাসে আছেন, এখানে একজন যদি মোবাইল চালায়, মানে আমি ক্লাস নিচ্ছি, সে ভিতরে মোবাইল টিপতেছে, তাকে আমি মানা করতাম না? তাহলে এটা কি কন্ট্রোলের ভিতরে না? তাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ছোট ছোট জিনিসগুলো, এটা কন্ট্রোল ফেজের ভিতরে। তাহলে এরপর এই যে প্রি প্ল্যানিং ফেজ, প্রি প্ল্যানিং এর অবজেক্টিভ, প্ল্যানিং ফেজ প্ল্যানিং এর অবজেক্টিভ, আর কন্ট্রোল ফেজ কন্ট্রোলের অবজেক্টিভ, এখানে এগুলো আছে। এগুলো আমি চাচ্ছি না, এগুলো আপনাদের জানার জন্য পড়বেন, জানার জন্য পড়বেন, এটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। আর ওই যে প্রি প্ল্যানিং, প্ল্যানিং আর কন্ট্রোল, এখানকার যে আমি ব্যাখ্যা যেগুলো করছিলাম, হইতে পারে আপনাদের আবার মাথা থেকে ছুটে ঢুকে যেতে পারে, এখানে আবার বর্ণনা লিখে দেওয়া আছে, এগুলো নিজেরা বাসায় লিখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোডাকশন প্ল্যানিং মানে প্রোডাকশন কন্ট্রোলটা কেন দরকার? প্রোডাকশন এই যে স্কোপ, স্কোপ যে শব্দটা, স্কোপ দ্বারা বুঝতে হবে প্রায়োগিক দিক। স্কোপ দ্বারা বোঝানো হয় হচ্ছে প্রায়োগিক দিকসমূহ, বা আরো শর্টকাটে যদি নিজেরা বোঝার জন্য বলতে চাই, সুযোগ। যে জিজ্ঞেস করে যে আপনাদের জুনিয়ররা বা একজন নতুন যদি কেউ টেক্সটাইলে ভর্তি হতে চায়, সে জিজ্ঞেস করে যে টেক্সটাইলের হচ্ছে স্কোপস কোথায়, জবের স্কোপস কোথায়, জবের ফিল্ড কি কি। স্কোপ শব্দটা মানে হচ্ছে এটা প্রায়োগিক দিক বা এটার অপরচুনিটিস কি কি, আমি আমার অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় আছে বা আমি কোন কোন জায়গায় হচ্ছে এটা ইউজ করতে পারবো। তাহলে এখানে কি কি লিখছে? প্রোডাকশন কন্ট্রোলের একটা স্কোপ হচ্ছে কন্ট্রোল অফ প্ল্যানিং, যে আমার ওভারঅল যে প্ল্যানিংটা, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। প্ল্যানিং যখন আমি নিয়ন্ত্রণ করতেছি, প্ল্যানিং এর ভিতর আমি প্ল্যান করতেছি কি নিয়ে? তিনটা জিনিস নিয়ে, চারটা জিনিস নিয়ে আমি প্ল্যান করতেছি: ম্যান, আরেকটা হ্যাঁ ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, আরেকটা মেথড। মেথড, এই মেথডটা আজকে ইনশাআল্লাহ আমরা আজকে যে কাজের ভিতরে কি কি মেথড আছে, এইটাতে আমরা ইনশাআল্লাহ এবার ঢুকবো আজকে। কন্ট্রোল অফ টুলিং, এই টুলিংটা হচ্ছে যে ওদের নিজেদের ভিতরে ইন্টিগ্রেশনটা। টুলিং একটা কি বলবো প্র্যাকটিক্যাল টার্ম, টুলস শব্দটা থেকে টুলিং শব্দটা আমরা আনছি। যে কন্ট্রোল অফ টুলিং মানে হচ্ছে কোন টুলস আমি কোন জায়গায় কোন পারপাসে ইউজ করতেছি, আবার সেই টুলটাই আমি ডিফারেন্ট পারপাসে রিইউজ করতে পারবো কিনা। সেম প্রসেসের ভিতর আমি একটা একটা টুল দুইটা পারপাসে ইউজ করব, বা দুইটার সেপারেট টুলকে একটা প্রসেসে ইউজ করব। এই পুরো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল অফ টুলিং, মানে ম্যান মেশিন ম্যাটেরিয়ালস এর ইন্টিগ্রেশন। বুঝা গেছে? টুলিং ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ম্যান, মেশিন এন্ড ম্যাটেরিয়াল, তাদের নিজেদের ভিতর যে সমন্বয়টা ঘটানো। আচ্ছা, কন্ট্রোল অফ
আমার নিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা, এটার ওভারঅল আমি কন্ট্রোলটা নিতে পারতেছি, এবং এটার ক্যাপাসিটিটা আমরা কি করি, ক্যাপাসিটিকে আমরা কমাই না বাড়াই? অবশ্যই বাড়াই। আচ্ছা, কারো কি মনে হয় ক্যাপাসিটি আমরা কমাই? ক্যাপাসিটি শব্দের অর্থ তো বুঝেন, ক্যাপাসিটি মানে কি? সামর্থ্য, তাই না? প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই বাড়ে, তাই না? আচ্ছা, এবার একটু তাহলে অন্য একটা এক্সাম্পলে যাই। থর, মানে মুভি টুভি হয়তো অনেকে দেখেন অনেকে দেখেন না। থরের যে 3 নাম্বারটা, থর রাগনারক মুভিটা, ওটা মনে আছে? থরের 3 নাম্বার যে মুভিটা, আপনার তো এই সাবজেক্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম, থর রাগনারক মুভিতে কি হয়, লাস্টে কি হয়? থর 3 নাম্বার মুভিটা দেখেন না? তাহলে কি আচ্ছা, তাহলে একটু স্পয়েল করে দিই। থর রাগনারক মুভিতে থরের নিজের যে জন্মভূমি, ওই নিজের জন্মভূমিটাই ধ্বংস করে দিতে হয়। ও নিজেই, মানে জন্মভূমি বলতে যেমন আমাদের দেশ বাংলাদেশ, বা আচ্ছা এবার বাংলাদেশের এক্সাম্পল এখানে দেওয়া যায়। এই যে যখন যেমন জুলাই যে আন্দোলন, ওই আন্দোলনের সময় স্টুডেন্টরা নিজেরাই কি করতেছিল, পুলিশ ফোর্স বা সরকারি যে স্থাপনা বা যেগুলো মূলত পুলিশের উপর যে ক্ষোভটা ছাড়ার জন্য, ওখানে ওই যে তারা সরকারি সম্পত্তি সরকারি স্থাপনা ধ্বংস করতেছিল না? তো তাহলে কি আমরা কি সচরাচর কি আমরা চিন্তা করব যে আমরা নিজেরা ট্যাক্স পেয়ার্স, মানে আমরা তো ট্যাক্স পেয়ার, আপনারা নিজেরা ট্যাক্স পে করতেছেন, আপনারা মোবাইলে ফ্ল্যাক্স লোড করতেছেন, আপনারা খাতা কিনতেছেন, প্রোডাক্ট কিনতেছেন, চকলেট কিনতেছেন, ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন সব জায়গায়। তো আমরা আমাদের নিজেদের জিনিসই ধ্বংস করি না প্রয়োজনে, বা একটা স্টেটমেন্ট, একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যে এটা আমাদের মেসেজ, এটা আমাদের অপিনিয়ন, আমাদের অপিনিয়নটা তারপরে যে ধরেন শাহবাগে যে মার্চ করা হচ্ছে বিভিন্ন পারপাসে, তো ওরা কি একটা স্টেটমেন্ট দিচ্ছে, একটা মেসেজ দিচ্ছে যে এটা আমাদের বার্তা। তো কিন্তু আমরা কি ট্রাফিক জ্যাম ক্রিয়েট করতেছি না? ওখানে মানুষের ইমার্জেন্সি যাওয়া আসা করা লাগতেছে না, বা ইমার্জেন্সি না, তার কমফোর্ট, যে সে হচ্ছে ওই রাস্তাটা ইউজ করে, তাকে অফিসে যেতে হয়, বাসায় আসতে হয়, তো তার দুর্ভোগ হচ্ছে না? জাস্ট কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম যে এই কন্ট্রোল অফ ম্যানুফ্যাকচারিং, সময় সময় নিজের প্রয়োজনে ম্যানুফ্যাকচারিং আমরা কমাই, এবং এটা আপনারা প্র্যাকটিক্যালি যতক্ষণ না নিজেরা প্র্যাকটিক্যালি দেখবেন। কি আজকে তো বলছেন নেগেটিভ ক্লাস অবশ্যই হচ্ছে, আমি কি অ্যাটেন্ডেন্স পাবো? কেন অ্যাটেন্ডেন্স পাবেন, ক্লাস করলে ভালো, কেন থাকতেছেন না? তো এই ম্যানুফ্যাকচারিং আমি আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই, মানে আপনারা তো এখনো চোখে দেখেন নাই, বা সরাসরি ম্যানুফ্যাকচারিং আমরা কিভাবে কমাতে পারি বা কেন কমাই, এটা হয়তো নিজেদের মাথায় এখন আসবে না। কিন্তু আপনারা এটা কি জানেন যে চায়না আস্তে আস্তে নিজেদের বিভিন্ন ক্যাপাসিটি কমাই ফেলতেছে, বিভিন্ন হচ্ছে কি সেটআপ, তাদের যে বিভিন্ন এস্টাবলিশমেন্ট গুলো তারা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতেছে, শিফট করে ফেলতেছে, তারা আস্তে আস্তে এই বিজনেস ছেড়ে দিচ্ছে। চায়না অনেক আগে থেকে মোটামুটি আরএমজি প্রোডাকশন এগুলা ছেড়ে সুইচ করতেছে। এই যে চায়না, আচ্ছা এই জিনিসটা কে কে জানতেন, বা কে কে আগে শুনছেন যে চায়না নিজেদের ম্যানুফ্যাকচারিং আস্তে আস্তে কমাই ফেলতেছে, নিজেদের প্ল্যান্ট ছেড়ে, এটা কেউই জানতেন না। চায়না এখন ধরে আছে, তো এক নম্বরে আছে। আচ্ছা, এইগুলাতেই নিজেদের টপিক সামনে টানতে পারি না, এইসব গল্প যদি শুরু করে দিই। তাও হ্যাঁ, তাও বলি। প্রথমে গার্মেন্টস বিজনেস, টেক্সটাইল এন্ড আরএমজি বিজনেস কোন দেশে, কাদের আন্ডারে ছিল, এগুলোর উদ্ভাবক কে, কোন জায়গায় শুরু হয়েছে এগুলা, এটা তো জানেন আপনাদের, তো এগুলো নিয়ে প্রেজেন্টেশন দেওয়া উচিত, তাহলে স্টাডি করতে হবে। প্রথম এগুলোর উৎপত্তি হয়েছিল হচ্ছে ইংল্যান্ডে, যে একদম ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন ইংল্যান্ডে হয়েছে, এবং ইংল্যান্ডে যেটা হইতো আপনারা তো জানেন 1795 সালের আগ পর্যন্ত হচ্ছে কি আমেরিকা ইংল্যান্ডের উপনিবেশ ছিল, তারপরে 1795 সালে ওরা স্বাধীনতা অর্জন করে। তাহলে এর আগ পর্যন্ত যেগুলো ইংল্যান্ডে হইতো সেগুলো আমেরিকাতে ওরা করাইতো, কারণ আমেরিকা হচ্ছে ওদের তখন কি উপনিবেশ, ওখানকার মানুষরা ওর
আইন মানতে বাধ্য। ও যেগুলো করাবে, ও যেমন বাংলাদেশে কি নীলকুঠি ছিল না 1812 সালের দিকে প্রথম নীলকুঠি স্থাপন করে, নীল চাষ করাইতো কিসের জন্য? এগুলো হচ্ছে ইংল্যান্ডে নীলগুলো নিয়ে যায়, সেই নীল দিয়ে ডাইং করে। তো এগুলো আগে ছিল ইংল্যান্ডে এইসব বিজনেস। তারপর হচ্ছে ম্যাকার্থি জিনিং। ম্যাকার্থি জিনিং মেশিন কোন জায়গায়? আমেরিকা। এই যে ম্যাকার্থি যিনি আবিষ্কার করছে জিনিং মেশিনটা, ওই যে কটনের বীজ থেকে কটনকে সেপারেট করার যে মেশিনটা, তো ওইটা তো আমেরিকার আবিষ্কার করছে। তাদের ওখানে ওই টেক্সটাইলের ইয়ে ছিল, সেটআপ ছিল, তাদের ওখানে ইন্ডাস্ট্রি ছিল, ফ্যাক্টরি ছিল। তারপরে যে মে দিবস, মে দিবসের কাহিনী জানেন না? মে দিবসে কি হয়েছিল? কয়েকজন শ্রমিককে মেরে ফেলা হয়েছিল। শিকাগোতে রায়ট হয়েছিল, হরতাল হয়েছিল, যে ন্যায্য মজুরির দায়ে, তারপর কর্মঘণ্টা যাতে ফিক্স করে দেয় সেই জন্য শ্রমিকরা আন্দোলন করছিল, যেটাই স্মরণ করে আমরা এখন পয়লা মে দিবস পালন করি, শ্রমিক দিবস। তো এটা কিসের বেসিসে হয়েছিল? এটা তো শিকাগোতে গার্মেন্টস ওয়ার্কাররা করছিল। তাহলে আগে এগুলো আমেরিকা আর ইংল্যান্ডের বেস করেছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তারপরে তারা আস্তে আস্তে অন্যান্য বিজনেসের দিকে গেছে, অটোমোবাইলসের বিজনেসে গেছে, তারপরে হচ্ছে মোস্ট রিসেন্টলি এখন তারা আইটি বিজনেসে আছে, ইনফরমেশন টেকনোলজি আইটিতে। এখন চায়না আস্তে আস্তে তাদের নিজেদের দেশের ইন্ডাস্ট্রির যে স্পেকট্রামটা, তাদের নিজেদের বিজনেসগুলো তারা শিফট করতেছে। মানে তারা নিজেদের দেশে আগে যে সেটআপটা ছিল গার্মেন্টস এন্ড টেক্সটাইল এন্ড গার্মেন্টস সেটআপ, তারা এখন ওটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে অটোমেশনের দিকে যাচ্ছে। তারা নিজেরা মেশিনারিজ তৈরি করতেছে এবং ওই মেশিনারিজগুলো অনেক মানে তাদের নিজেদের হচ্ছে নিজেদের প্রোডাকশন কস্ট কম হচ্ছে, তারা ওগুলা বেশি দামে সেল করতেছে যেসব দেশে প্রোডাকশন করা হয়। এই জন্য তো আপনারা ডিডিজি এক্সিবিশনে যে যান, ওখানে কোন দেশি মেশিন? চাইনিজ মেশিন, কোরিয়ান মেশিন, জাপানিজ মেশিন, জার্মান মেশিন, ইউরোপের আরো দুইটা দেশেরও মেশিনারিজ আছে। সুইডেনে কিছু আছে, ডাইং নিয়ে ওরা কাজ করে, ওরা ডাইস এন্ড প্রিন্টিং কেমিক্যাল, এমনকি মালয়েশিয়াও এখন ঢুকছে এগুলোতে কম বেশি। আর ইন্ডিয়াও কম, ওই উইভিং, ইন্ডিয়া হচ্ছে ফ্যাব্রিক রিলেটেড জিনিসপত্রগুলো তৈরি করে ওরা সেল করে, যে লুম বলেন, নিটিং মেশিন বলেন, এবং স্পিনিং এর কিছু জিনিসও আছে, যে লাক্সমি একটা ব্র্যান্ড, লক্ষ্মী লাক্সমি। তো চায়না এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, এবং আপনি যেটা বললেন ওইটাই, যে ওরা এখন আফ্রিকা সহ বিভিন্ন এই এশিয়ার অন্যান্য দরিদ্র দেশ এবং আফ্রিকা ওগুলাই পাঠাচ্ছে আর কি। এই হলে সেটআপ বাংলাদেশ তো চাচ্ছে যে বাংলাদেশে যেমন এই যে চট্টগ্রামে পুরো একটা ইপিজেডই কোরিয়ান নামে, কোরিয়ান ইপিজেড, কে ইপিজেড, ওরা ওই জায়গাটা পুরোই মানে চেঞ্জ করে দিচ্ছে। এমনকি যে রিসেন্টলিও তো বাংলাদেশের যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন যে সরকার, তার সাথে চুক্তি করলো না, কোরিয়া হচ্ছে 157 বিলিয়ন ডলার ইনভেস্ট করবে, ওরা হচ্ছে আরো এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশে তৈরি করবে। তো ওরা এই যে, তাহলে সব কথার সামারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আমাদের নিজেদের প্রয়োজনের চাহিদা অনুযায়ী আমরা ম্যানুফ্যাকচারিং কমাইতেও পারি, বানাইতেও পারি। এটা ডিপেন্ড করে আমার নিজের টার্গেটের উপর, আমার গোলের উপর, আমার সিচুয়েশনের উপর। কন্ট্রোল অফ অ্যাক্টিভিটিস, কন্ট্রোল অফ কোয়ালিটি, কন্ট্রোল অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, এগুলো সবই মানে ডেরিভেটিভস। এই উপরের কথা বলার জন্য ডেরিভেটিভস, যে আমার অ্যাক্টিভিটিস গুলো আমি কন্ট্রোল করতে পারতেছি, কোয়ালিটি কন্ট্রোল করতে পারতেছি, আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কন্ট্রোল করতে পারতেছি। হ্যাঁ, ওটা হচ্ছে প্যাড ডাইং মেশিন বা প্যাডিং মেশিন। হ্যাঁ, ওটা দিয়ে ডাই করা। ওইটা আপনাদেরকে থিওরি পড়াইছি আগের সেমিস্টারে, পরীক্ষা দিয়েছিলাম। ওইটাতে ডাই করা সহজ। ওইটাতে হচ্ছে নিচে ডাই বাথ থাকে, সেই ডাই বাথের ভিতরে ফ্যাব্রিকটা ইমার্সড হয়, ডাইং হয়। তারপরে হচ্ছে ওই যে প্যাড, যেটাকে প্যাড বলে, সেই প্যাড ওখানে হচ্ছে ইয়ে করে, কি বলবো, ফ্লকুলেট করে, হ্যাঁ, নাড়ায়, কাপড়টাকে নাড়ায়, ইউনিফর্ম ডাইং করে। তারপরে রোলারের ভিতর দিয়ে আপনি ফ্যাব্রিকটা ভেতর দিবেন, অতিরিক্ত যে ডাই সলিউশনটা স্কুইজ হয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে প্যাডিং মেন্ডেলের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপল, ছোট। আচ্ছা, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, এখানে তাহলে একটা সম্পর্ক দেখা যাচ্ছে, ডিমান্ড আর রিসোর্সের ভিতরে সম্পর্ক। এখানে অনেক কিছু ঘটতেছে, আমরা একটু মনোযোগ দেন। আমাদের যে চাহিদাটা বলুন, চাহিদা, এই যে রিলেশনশিপ বিটুইন প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। তাহলে এখানে শুরু হচ্ছে চাহিদা দিয়ে। সেই চাহিদাটা কি? চাহিদাটা হচ্ছে কাস্টমার আমাকে যেটা অর্ডার করছে সেই অনুযায়ী আমাদের হচ্ছে প্ল্যানিং করা হচ্ছে। যেমন কাস্টমার যদি এটা ইজি শার্ট, তো এখানে হচ্ছে কাস্টমার ধরেন 10,000 পিস শার্ট অর্ডার করছে, সেই অর্ডারটা
সেই অর্ডারটা অনুযায়ী আমাকে আমার প্রোডাকশন ক্যাপাসিটি দেখতে হবে। আমার এখানে ধরেন প্রোডাকশন ক্যাপাসিটি কত, একদিনে 1100 পিস। একদিনে 1100 পিস যদি হয় তাহলে আমি তো একদিনে বরাবর 1100 পিস নাও করতে পারি, তাই না? তাহলে আমার সেফটির জন্য আমি এখানে ধরে রাখবো 10 দিন, যে আমি 10,000 পিস তৈরি করার জন্য আমার 1100 পার ডে ক্যাপাসিটি, সেখানে আমি হচ্ছে 10 দিন প্রোডাকশন রান করব। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে আমি তিনটা বাক্য লিখছি, এই তিনটা বাক্য বুঝেন নাই কে কে? যে আমার যদি কাস্টমার অর্ডার করে 10,000 পিস, আমার যদি প্রোডাকশন ক্যাপাসিটি থাকে 1100 পিস, তাহলে আমি টেন্টেটিভ টাইম ধরে রাখবো যে তৈরি করার জন্য ধরে রাখবো 10 দিন। কেন? আমি কি এটা 9 দিন রাখতে পারতাম না বা 7 দিন রাখতে পারতাম না? পারতাম না। ক্যাপাসিটির বাইরে করতে পারতাম না। আবার ক্যাপাসিটি যে 1100 বরাবর 1100 কিন্তু আমি নাও করতে পারি প্রতিদিন। এটা আমার ক্যাপাসিটি, কিন্তু এই ক্যাপাসিটি 19 পিস হয়, প্লাস মাইনাস হয়। ওই জন্য সবসময় নিজের হাতে একটা অ্যালাউন্স সময় রাখতে হবে, বাড়তি সময় রাখতে হবে। তো আমি এইভাবে জিনিসটা প্ল্যান করব। প্ল্যান করার পরে যে ফোরকাস্ট যেটা আসছে, এই ফোরকাস্টটা কিন্তু প্রোডাকশন যে প্রোডাকশন ফ্লোরেও ফোরকাস্ট করে। যারা হচ্ছে আই এক্সিকিউটিভ, যারা প্রোডাকশন ফ্লোরে জব করবে, ওরা প্রতিদিন একটা একটা ফোরকাস্ট দেয় যে আজকে তোমাদেরকে 1100 পিস করতে হবে, আজকে তোমাদেরকে 10,050 পিস করতে হবে। তো এটা হচ্ছে তাদের ফোরকাস্ট। আবার যারা হচ্ছে এই ডেস্ক জব করতেছে, যারা হচ্ছে অফিসে বসে আছে, অফিসে বসেও যারা এই অর্ডারের সাথে তারা জড়িত আছে, আবার প্রোডাকশন ফ্লোরেও মানুষজন জড়িত আছে। এখানে কিন্তু অনেকে এর সাথে জড়িত, তাই না? জোগাড় মনে একটু বুঝে নেই। আচ্ছা, মার্চেন্ডাইজার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ব্যাপার বুঝবেন না আমি সেই ব্যাপার বলবো। আর নিজেরা যখন অ্যাকচুয়াল ফ্যাক্টরি ভিজিট করতে যাবেন, কম্পোজিট ফ্যাক্টরি, তখন স্যার আরো ভালোভাবে দেখতে পারবেন যে আগেরটা আপনি গল্প ছিল আপনাদের হবে এই যে মিটের আগেই হবে, ওটা নিয়ে সারা কাজ করে স্যার। কি এমনি তো আপনাদের হয়তো মানে আপনাদের চাইতে জুনিয়ররা হয়তো প্রাধান্য পাবে বেশি। কেন স্যার? আপনাদের বেশি দরকার স্যার। এটা তো আপনারা তো দুদিন পর ইন্টার্নশিপে যাচ্ছেন, এই যে আপনাদের দুই ব্যাচ সিনিয়ররা জয়েন করছে স্যার, আমার মতো বসে থাকবে মানে যে জিনিস না না না, ইন্টার্নশিপে মেইন ওখানে কাজ করা হবে। ইয়ার কাজ করতেছে না সিনিয়র। হ্যাঁ আপনাদের আচ্ছা, তো যেটা বলতেছি যে আমার যে ফ্যাক্টরি, এটা লাস্ট ফ্যাক্টরি, এটা ওটার एग्जांपल যদি দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন যারা বুঝেন নাই। চারতলায়, ওইটাই চারতলায় মার্চেন্ডাইজাররা বসতো। মার্চেন্ডাইজারদের সাথে আর কারা কারা বসতো? একটা ছিল কমার্শিয়াল ডিপার্টমেন্ট, কমার্শিয়াল। তারা কি করতো? তারা হচ্ছে ব্যবসার সাথে এবং আদার যে হচ্ছে ভেসেল, যে শিপ ক্যারি করবে, ওগুলোর বুকিং দিত। এবং যে যে ডকুমেন্টগুলো লাগবে, বায়ার থেকে যে ডকুমেন্ট নেওয়া লাগবে, ব্যাংক থেকে যে ডকুমেন্ট নেওয়া লাগবে, বায়ারকে যে ডকুমেন্ট পাঠানো লাগবে, ব্যাংককে যে ডকুমেন্ট পাঠানো লাগবে, এলসি করছেন না, মনে আছে না? লেটার অফ ক্রেডিট মনে আছে? এই মিলিয়ন মানে মিলিয়ন ডলারের যে অর্ডারগুলো, আমরা কি ওগুলা সরাসরি ক্যাশে করি না, আমরা ডকুমেন্ট দিয়ে করি। হ্যাঁ, যে ব্যাংক হচ্ছে এখানে মাঝখানে মিডিয়েটর হয়, জামিনদার হ্যাঁ জামিনদার, ঠিকই আছে, ভালো আছে কথাটা, আপনার ক্যারেক্টারাইজেশনটা ভালো হয়েছে। তো ব্যাংকের সাথে বোঝাপড়া করে নাই, এদিক থেকে ম্যানুফ্যাকচার বোঝাপড়া করে নাই, ওদিক থেকে বায়ার যে সে বোঝাপড়া করে নাই। তো কমার্শিয়াল ডিপার্টমেন্টের কাজ কি ছিল? এই সব ডকুমেন্টেশন হ্যান্ডেল করা। মার্চেন্ডাইজারের কাজ কি দিই না, মার্চেন্ডাইজারের কাজ বলতেছি, মার্চেন্ডাইজারের মূল কাজ হচ্ছে প্রোডাকশন, এই যে বায়ারের সাথে মানে বায়ারের পার্সোনাল কাস্টমার কেয়ার সার্ভিস হচ্ছে মার্চেন্ডাইজার। শুধু তাই না, তার সাথে মার্চেন্ডাইজারকে ফ্যাক্টরির যে প্রোডাকশনটা চলতেছে, এই ফ্যাক্টরি প্রোডাকশনটাও ইন্টিগ্রেট করে দিতে হয়। ইন দ্য মিন টাইম বায়ারকে সবসময় বিভিন্ন রকম স্যাম্পল দিয়ে দিই। একটা প্রোডাকশন প্রসেসে পুরো জায়গায় কিন্তু স্যাম্পল দেওয়া লাগে। শুরুতে স্যাম্পল দেওয়া লাগে 4-5 রকমের,
তারপরে যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যায় মানে অর্ডারটা অ্যাপ্রুভ হয় এক জিনিস কন্ট্রোল মানে অ্যাপ্রুভ হলে তো স্যার আপনার মানে হচ্ছে অর্ডারটা যখন কনফার্ম হয় তখন আরেকটা স্যাম্পল দিয়ে কনফার্ম করতে হয় করার পর আবার যে বাল্ক প্রোডাকশনে আমি গেলাম যে 10 দিন এর ভিতরেও স্যাম্পল পাঠাইতে হবে যেটা হচ্ছে প্রোডাকশন স্যাম্পল টিওপি স্যাম্পলও বলে টপ অফ প্রোডাকশন টিওপি টপ অফ প্রোডাকশন তো বা ওটাকে গোল্ড সিল স্যাম্পলও বলে অনেক জায়গায় ওটাকে শিপমেন্ট স্যাম্পলও বলে যে শিপমেন্ট করার আগে আমি একটা স্যাম্পল পাঠাইলাম মার্চেন্ডাইজারকে সব সময় বাইরের সাথে টাচে থাকতে হয় আর বা মার্চেন্ডাইজারকে শেষে এটা কনফার্ম করে দিতে হয় যে আমি বলছি 22 মে এর ভিতরে অর্ডারটা কমপ্লিট করে পাঠিয়ে দিব 22 মে এর ভিতর কমপ্লিট করে পাঠাতে হবে যদি অর্ডার কমপ্লিট না হয় এটা বায়ার বুঝবে না এটা আমাকে যেমনি হোক তেমনি ম্যানেজ করে দিতে হবে এটা হচ্ছে মার্চেন্ডাইজারের কাজ আর কমার্শিয়াল ডিপার্টমেন্ট ওই কাজটা করতে যেটা হচ্ছে ডকুমেন্টেশনের কাজ আপনি বলেছেন যে বার প্রোডাকশনের আগে যাওয়ার আগে যে একবার চেক করে নেবেন পিপি স্যাম্পল প্রোডাকশন স্যাম্পল মানে এমন কি হয়েছে স্যার ওই সময় এসেও স্যার রিজেক্ট করছে বায়ার অর্ডার দেওয়ার পর অর্ডার রিসিভ করার আগেও রিজেক্ট করে হ্যাঁ রিজেক্ট করে কিন্তু করলে এটা দুজনেরই ভাবমূর্তি খারাপ হয় আর কি যে বায়ারটা নিজে অর্ডার রিজেক্ট করতেছে যেমন সীতাকুণ্ডে হচ্ছে ওই যে বিস্ফোরণ হলো না হাইড্রোজেন পারঅক্সাইডের যে আগুন ওই টাইমে তো প্রায় কত হচ্ছে 1.5 কোটি টাকার না কত টাকার গার্মেন্টস ওখানে অলরেডি স্টোর করে রাখা ছিল মানে এরকম করে যে ওগুলো হচ্ছে একটা ডিপো বুঝছেন হ্যাঁ যেখানে হচ্ছে বড় বড় কন্টেইনার বা বড় বড় যে লজিস্টিক্স এর যে এগুলো আছে পিকআপ সেগুলো হচ্ছে ওখানে স্টোর করে রাখা হয় আর তারপরে ব্যবসাতে বা পোর্টে ওদের ডেট নিয়ে আসে হচ্ছে আজকে কি সোমবার না ব্যবসাতে ডেট নিয়ে আসে ধর মঙ্গলবার এখন গাড়ি পৌঁছে গেছে গাড়ি কি এখন ঢুকতে তো দিবে ওই টাইমটা শহর থেকে 25-30 কিলোমিটার দূরে একটা জায়গায় পার্কিং করে রাখতে হয় তো ওই টাইমে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অ্যাক্সিডেন্ট ঘটার পরে এখন আপনি কোয়ান্টিটি দিতে পারতেছেন না পুরোটা তখন তো বায়ার ওই টাইমে রিজেক্ট করছিল এগুলো নিউজ আসছিল প্রায় সময় ঘটে কোভিডের সময় বায়ার অর্ডার হচ্ছে ক্যান্সেল করছে তখন কিছু করার থাকে মানে বিজনেস করতে গেলে এইগুলো এই রিস্ক তারা মাথায় নিয়েই করে আর এখানে একটা রেপুটেশনের ব্যাপার আছে যে বায়ার এরকম করতেছে সেই বায়ারকে তো বাকিরাও করে দিবে এক ঘরে করে দিবে মানে বড় যে প্রোডিউসার গুলো আছে বড় বড় যে কোম্পানিগুলো তারা তো ওর অর্ডার নিবে না এটা ওরও একটা রেপুটেশনের ব্যাপার আছে জিনিসগুলো সিম্পল না অনেক কমপ্লিকেটেড আচ্ছা তো ফোরকাস্টে আমি যেটা বলতেছিলাম এই ফোরকাস্টগুলো যখন করতেছে মার্চেন্ডাইজাররা উপরে অফিসে বসে ফোরকাস্ট করতেছে আবার সেই ফোরকাস্টটা যখন মানে বাস্তবায়ন হচ্ছে তখন সেই সেম ফোরকাস্টটা আবার নিচে প্রোডাকশন করে আইরা করতেছে আইরা করে টার্গেট দিয়ে দিচ্ছে যে আজকে তোমরা 1050 পিস করতে হবে ফোরকাস্টটা মানে কি স্যার আসলে ম্যাপ একটা পূর্বাভাস বা একটা টার্গেট দিয়ে দেয় যে আমি ফোরকাস্ট করতেছি আজকে এখান থেকে 1000 পিস অর্ডার 1000 পিস প্রোডিউস সেটাকে ডে ওয়াইজ চেঞ্জ হয় আর আজকে 1000 টুকরো কালকে আবার এই যে যেমন ধরুন এতক্ষণ এই লাইনে ওয়ার্কার ছিল 5 জন এখন ওয়ার্কার একজন অ্যাবসেন্টিজমে চলে গেল তাহলে আমার প্রোডাকশন আজকে কম হবে না তো এইটা হচ্ছে অবশ্যই ফোরকাস্ট মানে আমার অপারেটরের উপর হিসাব করে বা আমার মেশিন একটা নষ্ট হয়ে গেছে এই মেশিনটা খুব বড় রকমের একটা মেইনটেনেন্স লাগবে ছোটখাটো মেইনটেনেন্স দিয়ে আমি এটা কভার করতে পারতেছি তো তখন আমি ওই দিকে কম হবে প্রোডাকশন কম হবে এই আর কি তো ফোরকাস্টটা এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আমার ফোরকাস্টটা করে সেই অনুযায়ী স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হয় ওই দিনে যেন আপনাকে ডিউটি হয়ে গেল যে মানে ফোরকাস্ট করা সকালে এসেই যারা প্রোডাকশনে স্পেশালি আইতে বা প্রোডাকশনাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আইতে যারা আসে মানে ইয়েতে প্রোডাকশনে যারা থাকে আর কি সুইংয়ে এসেই তারা প্রথমে লাইন ব্যালেন্স করা বলতে কি এই লাইনে প্রোডাকশন চলতে এই লাইনে হচ্ছে 1 লাখ পিসের অর্ডার আছে বাচ্চাদের বডি স্কুল সেখানে অলরেডি 25,000 পিস হয়েছে আর আমার হাতে আছে আর 8 দিন আমাকে ঠিকভাবে প্রোডাকশন করতে হবে 7 দিন আর অ্যালাউন্স হাতে 1 দিন আছে মানে 7 দিন বলতে 7 দিনই অল্প 8 দিনই প্রোডাকশন হয় অল্প অল্প করে হতে থাকে আর কি যেমন 7 দিন আমার 500 করে করতে হবে আজকে যদি 5000 করে করতে হবে 5000 আজকে যদি একদিন আমি 3000 করি 2000 শর্ট হয়ে গেল তাহলে ওই এক্সট্রা 1000 আবার ওই 7 দিনের করব বাকি দিন করব না ওই 2000 টা আবার ওই 7 দিনের মধ্যে করতে হবে না হ্যাঁ ওটা আবার বেশি
দিনের ভিতর না, আমার হাতে একদিন আছে, ওই দিনটা তখন ইউজ করতে হবে, এই আর কি। তো এই যে আমি যখন সেলস এন্ড অপারেশন প্ল্যানিং শুরু করব, তারপরে আমার হচ্ছে রিসোর্স প্ল্যান করতে হবে। এগুলো দেখতেছেন মানে এই জিনিসগুলো আসলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল পুরোটাই খুবই প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। ওখানে গেলেও না, মানে জব করতে হবে, মানে একদিন আপনারা তো ভিজিট করতেই পারেন, এমনকি ইন্টার্নশিপে গেলেও, এটা সত্যি কথা। আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি হচ্ছে ভার্সিটিতে 4 বছর যতটুকু শিখছি, ইন্টার্নশিপে হাতে কলমে আমি আরেকটু বেশি জিনিস শিখছি, মানে ট্রু কনফেশন। এবার ইন্টার্নশিপে আমি যা শিখছি, জবে গিয়ে তার আরো 4 গুণ বেশি শিখছি। কারণ ইন্টার্নশিপে যখন ছিলাম তখন আমার সিগনেচার দেওয়া লাগতো, আর আমি যখন জবে গেছি তখন আমাকে সিগনেচার দেওয়া লাগতেছে। মানে আপনার এই সিগনেচারটা কিন্তু অনেক দামি একটা জিনিস। আপনি এক জায়গায় একটা কাগজে আপনার সাইন আছে, মানে আপনি ওটার জন্য দায়বদ্ধ। বুঝতে পারছেন আমি মানে কি বুঝাতে চাইছি? কলমের একটা দাগ, ওইটাতেই ওইটা আপনাকে অনেক কিছু শিখতে বাধ্য করবে, এই আর কি। আর এমন না যে মানুষজন আপনাকে ধরায় ধরায় বসে বসে শিখাবে। যেমন আপনাদের সিনিয়ররা, জাস্ট আপনাদের সিনিয়রদের, এই যে অনেকরা যারা গেছে, অনেক ওদের সাথে আপনারা কথা বলে আইডিয়া পেয়ে যাবেন। তারা অলরেডি মার্চেন্ডাইজিং টিমে গেছে। আমরাও যখন ইন্টার্নশিপ করছি, আমরাও মার্চেন্ডাইজারের আন্ডারে ইন্টার্নশিপ করছি। করার পরে মার্চেন্ডাইজারের ওখানে ধরেন 1 মাস বা 15 দিন থাকে, থাকার পরে তারা আস্তে আস্তে ছড়া ছিটিয়ে যায়। তখন তাদেরকে আস্তে আস্তে বলে যে যাও তোমরা এই 1 সপ্তাহ কাটিং ডিপার্টমেন্ট ভিজিট করবা, কাটিং এ কি কি হয় শিখবা। এক সপ্তাহ মার্চেন্ডাইজিং শিখাবে, শিখাবে মানে শিখানো না, ওটা হচ্ছে অঙ্ক। আপনাদের ছোটবেলায় কি অঙ্কের টিচার ছিল ঘরে? অঙ্কের টিচার কিভাবে অঙ্ক করায়? অঙ্ক শিখতে তো আমাকে একটা মানে বলতে করো মানে বলতে করো, হ্যাঁ ট্রাই করো, ওইটাই যে আপনাকে সে জাস্ট বলবে তুমি অঙ্ক করো, আপনি বলবেন আমি তো অঙ্ক পারি না, হ্যাঁ তুমি শুরু করো, চেষ্টা করো, লেখো, এক লাইন লেখো, প্রশ্নে কি বলছে লেখো, লিখে পরে এটা কি করবে, ওটা কি করবে, যোগ করবা, বিয়োগ করবা, ভাগ করবা। হ্যাঁ, তো এই কাজটাও এরকম, আপনাকে মার্চেন্ডাইজার বলবে এইটা করো, ওইটা করো, কারণ আপনি ভাবেন, আপনি জিজ্ঞেস করবেন এটা কিভাবে করে, তো সে প্রথমবার একটু বলে দিবে এটা এইভাবে করে, বা সে নিজে করে, সে নিজে একটা কাজ করতেছে, বলবে যে দেখো আমাকে দেখো আমি করতেছি, ওটা দেখে আপনি শিখবেন, এরপর আপনি এটা করবেন। কিন্তু ওটার জন্য লায়াবল হবে, মানে আপনার কাজটা আবার উনি চেক করবে, আপনার সুপারভাইজার যে থাকবে, সিনিয়র যে থাকবে, সে ওটা আপনার কাজটা আবার ইয়ে করে দেবে, কোনো ভুল থাকলে সে সেটা কারেকশন করে দেবে। আচ্ছা, তো এখানে দেখেন, এটা আমরা যখন শিডিউলিং সাবজেক্টটা পড়বো, সেখানে আমরা এই টার্মটা পাবো, মাস্টার শিডিউল। মাস্টার শিডিউল এই কাস্টমার অর্ডারের উপর বেস করে আমরা মাস্টার শিডিউল করি, সেলস এন্ড অপারেশন প্ল্যানের উপর বেস করে আমরা মাস্টার শিডিউল করি। আবার এই মাস্টার শিডিউলের উপর কি, মানে আমার মাস্টার শিডিউল করার জন্য আমার ক্যাপাসিটি প্ল্যান, রাফ কাট ক্যাপাসিটি প্ল্যান মানে কি, আমি আন্দাজ করে বলতেছি, আমি এক্সাক্ট জানি না, এখানে ক্যাপাসিটি হয়তো 1200 থেকে 1500 এর ভেতরে, এটাকে রাফ কাট ক্যাপাসিটি প্ল্যান বলে। এগুলো সব কিছুর উপর বেস করে মাস্টার শিডিউলটা আমি ঠিক করতেছি। এবার মাস্টার শিডিউলের একটা প্র্যাকটিক্যাল एग्जांपल দিই। আপনারা যখন ছোট ছিলেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট ছিলেন, তখন কি মোসাস দিয়ে ফোর্থ স্যার ক্লাস নিতে আসতো, কোন স্যার ক্লাস নিতে আসতো, তাই না? স্যার ক্লাস নিতে ম্যাথ কেস ম্যাথ নিচ্ছে আমাদের ওই যে ইয়া হোসা না, দর্শক, আর ফিজিক্স সম্ভবত মোতাকাল বিল্লাসান নিচ্ছে। তো এই যে ওনারা যে ত্রিপল ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে, সিএসসি ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে, টেক্সটাইল ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে, ওনাদের কিন্তু একটা মাস্টার শিডিউল আছে, যে শিডিউলটাতে আমাদের খায়রুল স্যার ছিলেন আগে আপনাদের সময়, এখন ধরুন তৌহিদ স্যার আছে, ওনারা ইনপুট দেয় যে আমাদের এই স্লটটা ফাঁকা আছে, তারপরে আবার সিএসসি যিনি ইনচার্জ উনি এখানে একটা স্লট দেয় যে আমাদের এই স্লটে স্যার হবে, ত্রিপলির আবার হচ্ছে কল্যাণ স্যার উনি একটা স্লট দেয় যে আমার এই স্লটে মানে স্টুডেন্ট अवेलेबल আছে, এই স্লটে ক্লাস নিতে হবে। তো এইটা হচ্ছে মাস্টার শিডিউল। যে মাস্টার শিডিউলটাই কাটিং ডিপার্টমেন্টও আছে, সুইং ডিপার্টমেন্টও আছে, তারপরে হচ্ছে কি এফজিএস ফিনিশ গুডস সেকশন তারাও আছে, তারপর হচ্ছে স্টোরও আছে, ইনভেন্টরিও আছে, মানে মার্চেন্ডাইজার 5-6টা ডিপার্টমেন্ট মিলিয়ে স্যার একটা শিডিউল করা হয়। ওই অর্ডারটার সাথে কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে তারা সবাই এই শিডিউলটার অংশ, এবং এই শিডিউলে তারা ইনপুট দেয়, ইনপুট দিয়ে নিজেরা তারপর একটা ব্যালেন্স আউট করে দেয়। যে যেমন
প্রেজেন্টেশনের সময় যে সবাই হচ্ছে আলিগাকে খেলতেছে যে তুই প্রেজেন্টেশন তো সে যখন কমপ্লাই করলো সে তখন আপনাদের সাথে অ্যাডজাস্ট করে দিল তারপরে আবার আপনারা এরপরে ইফতি বলবো আমি সবার শেষে দিই ইফতিকে ক্লাসের ভিতরে রেকর্ড চলতেছে এর ভিতরে বলে দিই ইফতির সবকিছু ভালো আছে কিন্তু ইফতির প্রেজেন্টেশন আর একটু প্র্যাকটিস করতে হবে তাহলে ইফতি আরো ভালো করতে হবে ভয় পেয়ে যায় তাহলে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেটা ভয় লাগে ওটা করতে হবে ওকে তাহলে মাস্টার শিডিউল যখন হয়ে যাবে মাস্টার শিডিউল হয়ে যাওয়ার পর ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যান এই ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানটা কি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানটা হচ্ছে আমি সব প্রিপেয়ার করে রাখছি এই ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানটা কি আমি হচ্ছে মানে মাস্টার প্ল্যান করে ফেলছি আমি প্রোডাকশন করব তাহলে প্রোডাকশন করার জন্য আমার ম্যাটেরিয়াল লাগবে তো কোন ম্যাটেরিয়ালটা কবে লাগবে সেটার প্ল্যান যে আমি হচ্ছে হাফ স্লিভ এই গ্রিন হচ্ছে কি বলবো এটা তো প্রিন্ট না মানে এই গ্রিন এটা হচ্ছে হ্যাঁ গ্রিন এই ডিজাইনার টুল ফেব্রিকের অর্ডারটা হবে অর্ডারটা মার্কেটে যাবে হচ্ছে 15 প্রোডাকশন যাবে 15 মে থেকে 15 মে ওটা যাওয়ার পর তারপর ধরে নিলাম হচ্ছে পাঞ্জাবি যাবে বা হচ্ছে ফাহিমের যে ইওপি ফেব্রিকটা বা গোলা প্রিন্ট করা যে ফেব্রিকটা ওটা প্রোডাকশন যাবে তো আমার এইভাবে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট রেডি রাখতে হবে আমি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানটা কাকে পাঠাবো তিনটা জায়গায় পাঠাবো একটা হচ্ছে স্টোর রুমে পাঠাবো স্টোর রুমে থাকে অ্যাকসেসরিজ আরেকটা পাঠাবো হচ্ছে ইনভেন্টরি ইনভেন্টরির কোন ইনভেন্টরি এটা হচ্ছে ফেব্রিকের ইনভেন্টরি ফেব্রিক ইনভেন্টরি যেখানে থান কাপড়গুলো তুলে রাখা থাকে আর তারপরে পাঠাবো কাকে ম্যাটেরিয়াল কাছ থেকে নিচ্ছি কেমিক্যাল একটা হচ্ছে কেমিক্যাল স্টোর থাকে সেই কেমিক্যাল স্টোর থেকে আমার যা যা নেওয়া লাগবে কোনো নির্দিষ্ট প্রিন্ট করা থাকলে স্পেশালি আজকে তো নিট গার্মেন্টস শুভ ছাড়া কেউ পড়ে নেই শুভর যে বুকে একটা ইয়ে দেখতেছেন স্ক্রিন প্রিন্ট দেখতেছেন এগুলোর জন্য আমার কেমিক্যাল স্টোর থেকে কেমিক্যাল নেওয়া লাগবে ডাই নেওয়া লাগবে বাইন্ডার নেওয়া লাগবে ফিক্সিং এজেন্ট নেওয়া লাগবে তারপরে কি আর কি আছে তারপর যদি আরো প্রিন্টিং এর স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এটা ফসফরাস প্রিন্ট নাকি সিলিকন প্রিন্ট নাকি এটা হচ্ছে গ্লোইং দা রাতের বেলা যখন অন্ধকারে জ্বলবে গ্লোইং দা ডার্ক প্রিন্ট এই অনুযায়ী কেমিক্যাল রিকোয়ারমেন্ট থাকলে ওগুলো আমাকে ওই ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যান বানায় ওই কেমিক্যাল স্টোর থেকে নিতে হবে আচ্ছা আর এই সবগুলো ডিটেইল আবার কোথায় যাবে ডিটেইল এখানে যাবে হচ্ছে এটা হচ্ছে কিউমুলেটিভ রিসোর্স প্ল্যানিং বা এটা হচ্ছে ইআরপিও বলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আপনারা যে স্টুডেন্টরা আপনাদের নিজেদের পোর্টাল আছে না আপনারা নিজেরা জানেন যে আপনার এই সেমিস্টারে কি কি কোর্স আছে আপনারা ধরেন একদিনও ক্লাসে আসেন নাই আপনারা জানেন যে আমার এই পাঁচটা কোর্স আছে কারণ কোঅর্ডিনেটর স্যার এই পাঁচটা কোর্স অ্যাসাইন করে দিয়েছে তারপরে আপনারা এটাও জানেন কোন কোর্স টিচার কে ওখানে লেখা আছে তারপরে আপনারা ধরে নিচ্ছি একদিনও যদি ক্লাস না করেন আপনারা ম্যাটেরিয়ালে গেলে দেখবেন যে কোর্স টিচার এত তারিখে এই ম্যাটেরিয়াল দিয়েছে আবার আপনাদের অ্যাটেন্ডেন্সের মানে শীটও ওখানে জেনারেট হয়ে যায় যে আমি কোন দিন প্রেজেন্ট ছিলাম কোন দিন অ্যাবসেন্ট ছিলাম এগুলো সব পোর্টালে চলে আসতেছে তো আমি যখন ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যান বানাবো এগুলো সব এখানে ইআরপি তে চলে যাবে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এ ইআরপি একটা সফটওয়্যার থাকে যেমন এটা ইআরপি সফটওয়্যার না কিন্তু আপনাদের আইডিয়া পাওয়ার জন্য একটা জিনিস দেখাচ্ছি এই ওয়েবসাইটটা খুবই স্লো মানে এটাতে রিয়েল টাইম সব ডাটা ইনপুট দেয় তো এখন ধরুন 3:20 বাজে 2টা পর্যন্ত সরি 2টা থেকে 3টা পর্যন্ত যে প্রোডাকশন হইছে এই প্রোডাকশনটাও এখানে ইনপুট হয়ে যায় আমার আগের ফ্যাক্টরির যে ডাটাটা মানে আমার আগের ফ্যাক্টরির ওয়েবসাইট এটা তো ওরা কিন্তু ডিফারেন্ট ইআরপি মানে সফটওয়্যার ওরা ওয়েবসাইট বড় সফটওয়্যার বলে ওরা ওটা মেইনটেইন করতে যে প্রোডাকশনের ডাটাগুলো থাকবে এখানে আমার স্টোর রুমে কি জিনিসপত্র আছে কোন কোন জিনিসের মেয়াদ কবে উত্তীর্ণ হয়ে যাবে আমার ফ্যাব্রিকের রং কয়টা আছে এটা দিয়ে কত প্রত্যেকটাই এই যে ফ্যাক্টরি যত উন্নত তাদের এইসব ডাটা মানে ডাটা তত বেশি ইয়ে থাকে এখন তো সব স্যার ডিজিটাল বেসমেন্ট তারপরে আপনারা নিজেরা ফ্যাক্টরিতে গেলে দেখবেন যে ওখানে কত কিছু এখনো পুরাতন রয়ে গেছে নিজেরা না যাওয়া পর্যন্ত দেখবেন আর যখন ফ্যাক্টরি চেঞ্জ করবেন মানে ধরেন যে 5টা ফ্যাক্টরিতে ভিজিট করছে সে 5টা ফ্যাক্টরির ভিতর পার্থক্য বলতে পারবে
ভিজিট না, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস থাকছে, জব করলে ভালো বুঝবে। কারণ ডক্টর স্যার 15 ডেজ এক মাসে তো করেন 15 ডেজ 1 মাসে না, যেমন ওভাবে যদি বলি, আমার এক ফ্রেন্ড, আমার ব্যাচমেট, ওই পর্যন্ত 3টে ফ্যাক্টরি চেঞ্জ করছে। তো কয় বছর, 2 বছর প্লাস ফ্যাক্টরি চেঞ্জ করার জন্য বেতন বাড়া ও তো ওর মজবুরিতে করছে, তো আর ইচ্ছা করে করে নাই। আইডিয়াল টাইম কেমন স্যার, মানে কত স্যার আইডিয়াল টাইম? আপনি যত বেশি দিন থাকবেন তত বেশি ওই ফ্যাক্টরি সম্পর্কে জানতে পারবেন। আর স্যালারি কি ইনক্রিজ কি স্যার একটা ফ্যাক্টরি থেকে কি হয়? অনেকে তো বলে স্যার চেঞ্জ করার জন্য, অনেকে বলে। আচ্ছা, সিনিয়ররা বলে আচ্ছা। আপনি যদি আপনি যদি একদম নোভিস একটা অ্যামাউন্টে, একদম নামমাত্র অ্যামাউন্টে একটা জায়গায় জয়েন করার পর 3 মাস থেকে কাজ শিখেছেন, তাহলে খুবই কম অ্যামাউন্ট, যেহেতু আপনার একটা জায়গায় 3 মাসের মানে অন্তত 6 মাস থাকা প্র্যাকটিস, 3 মাস থেকে চলে আসা খুবই ব্যাড প্র্যাকটিস, নিজের সিভিতে বাজে প্রভাব পড়ে। কিন্তু আপনি ধরেন খুব কম স্যালারিতে ঢুকছেন, খুবই কম, আমি অ্যামাউন্টের কথা বলতেছি না, তো আপনার হচ্ছে একটা বেটার অপরচুনিটি পাইছেন, সুইচ করে চলে গিয়ে ওখানে স্ট্যান্ডার্ড স্যালারিতে জব করবেন। জব করার পর এবার 1 বছর আপ হয়ে গেছে, এবার মনে হচ্ছে আমার হচ্ছে আরেকটু ভালো কোম্পানিতে যাওয়া। আমি তো তখন কোনো মতে এটা ছেড়ে বাঁচছি, আরেকটাতে আসছি, এবার আমি এর চেয়ে ভালো ফ্যাক্টরিতে যাব। ভালো ফ্যাক্টরিতে তখন আপনি আরেকবার জব করবেন, টোটাল 1 বছর 3 মাস, 1 বছর 3 মাসে 2টা কোম্পানি চেঞ্জ করলেন, 3 নম্বর আরেকটা রেখে ভালো ফ্যাক্টরিতে, এবার ওটাতে আরো 1.5 বছর চাকরি করবেন। 1.5 বছর চাকরি করার পর এবার মনে হচ্ছে যে না, আমি ভালো ফ্যাক্টরিতে জব করছি, ঠিক আছে, জব করে অনেক মানে আমি শান্তিতে ছিলাম, এবার আমার হচ্ছে গ্রোথ দরকার, আমার প্রমোশন দরকার। আমার এই ফ্যাক্টরি খুব ভালো ফ্যাক্টরি, এখানে প্রমোশন সহজে 6-7 বছরের আগে হয়তো বড় প্রমোশন পাওয়া যায় না, বা 5 বছরের আগে। এবার আমি তাহলে আবার একটু মাঝারি ফ্যাক্টরিতে ব্যাক করব, ব্যাক করলে আমার 2 বছরের এক্সপেরিয়েন্সে ওরা আমাকে প্রমোশন দিয়ে দিবে, দায়িত্ব দিয়ে দিবে, তখন আপনি আবার সুইচ করবেন, যে টোটাল 3 বছরের ভিতর 4 নম্বর ফ্যাক্টরিতে চলে যাবেন, প্রমোশন সহ। এগুলো পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে যে আপনি নিজে কিভাবে জাম্প করবেন, কিভাবে স্যালারি বাড়াবেন। আর এটা হচ্ছে একটা রিয়েল লাইফ ডাটার একটা উদাহরণ, সরাসরি প্রোডাকশনের ডাটা। এখানে কি কি রিপোর্ট আছে দেখেন, আই রিপোর্ট আছে, আমি আই রিপোর্টে যদি ঢুকি, এখানে আমি তারিখ ধরে মাস ধরে দেখতে পারবো, আবার সপ্তাহ ধরে দেখতে পারবো, ফ্লোর 2টা ফ্লোর আছে, 2 ফ্লোর ধরে দেখতে পারবো, ব্রিগেড 8টা ব্রিগেড আছে, ব্রিগেড মানে কি স্যার? টোটাল সুইং লাইন ওখানে আছে হচ্ছে 67টা, 67টা সুইং লাইন, একটা সুইং লাইনে ওয়ার্কার আছে 40 জন, তাইলে 67টা সুইং লাইনে ওয়ার্কার প্লাস আদার যে কোয়ালিটি চেকার আছে, সুপারভাইজার আছে, বা হেল্পার আছে, ট্রলি গার্ড আছে, তারপরে হচ্ছে এটা কি বয় বলতো, ট্রলি বয়, আর এটা হচ্ছে ইস্যু গার্ড, এরা সহ 4000 এর উপরে ওয়ার্কার, ওরা হচ্ছে ওয়ার্কার শ্রেণীর লোক আর কি। তো এইগুলা মিলে আপনার হচ্ছে টোটাল যখন কি বলবো, এই 4000 ওয়ার্কারকে তো একা বা একটা গ্রুপ মিলে মেইনটেইন করা সম্ভব না, ওদেরকে তখন এখানে 8টা ব্রিগেডে ভাগ করছিল। এখন যদি ব্রিগেডে ঢুকে দেখবেন 8টার অন্য দিন না, খুবই স্লো, আর ওয়াইফাই টা আরো স্লো। এই যে গোমতী, যমুনা, কর্ণফুলী, মেঘনা, পদ্মা, সুরমা, তিস্তা, তিতাস, 8টা। আমি নিজে পার্সোনালি পদ্মাতে জব করছি, মেঘনাতে জব করছি, আর কর্ণফুলীতে কয়েকদিন ছিলাম, শেষে আবার তিতাসে ছিলাম। মানে আমার যে ফ্লোরটা, আমার ফ্লোরের 4টা ব্রিগেডে আমি মোটামুটি জব করার এক্সপেরিয়েন্স হয়েছে। এবং একটা ফ্লোরে যে 4টা ডিফারেন্ট ব্রিগেডে আমি গেছি, আমার যে 4টা ডিফারেন্ট সিনিয়র ছিল, 4টাতে প্র্যাকটিস, 4টা ডিফারেন্ট রকমের প্র্যাকটিস ছিল। মানে কোন জায়গায় একটু রিল্যাক্স, কোন জায়গায় আবার চাপ বেশি, কড়াকড়ি বেশি, এরকম আর কি। এখন প্র্যাকটিক্যাল একটা আর স্যার এগুলো প্র্যাকটিক্যালি আপনারা যাচ্ছেন, দেখতে দেখতে চলে যাবেন, আর এরপর তো আরেক সেমিস্টার, তারপরে চলে যাবেন। আনফরচুনেটলি আজকে আমি বেশি টানতে পারলাম না, এটা আপনাদের এক্সট্রা ক্লাস নিয়ে বুঝছেন, এর জন্য একটু রেডি থাকেন।